কমলেও নোয়াখালী ফেনী থেকে নামছে না বানের পানি। প্রত্যন্ত এলাকায় ত্রাণের অপেক্ষা। খোলা হলো কাপ্তাই হ্রদের 16 গেট। টানা বৃষ্টিতে তলিয়ে খুলনা নগরী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন ত্রাণের বন্দর। টিএসসিতে জায়গা না থাকায় জিমনেশিয়াম মাঠে গণত্রাণ সংগ্রহ। হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছে সহায়তা, জানালেন শারদিস। 37 দিন পর ঢাকার বুকে ছুটে চলছে গতির মেট্রো রেল। দ্রুত চালু হওয়ায় যাত্রীদের সন্তোষ। সংস্কার করে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনও দ্রুত চালুর আশ্বাস উপদেষ্টার। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। কিছু জেলায় কমতে শুরু করলেও ফেনী নোয়াখালী থেকে নামছে না বানের পানি। তলিয়ে আছে হাজার হাজার ঘরবাড়ি, বিপর্যস্ত লাখ লাখ মানুষের জনজীবন। প্রায় এক সপ্তাহ ধরে পানিবন্দী থাকায় দেখা দিয়েছে খাবার ও পানির সংকট। ত্রাণের অপেক্ষায় আছেন প্রত্যন্ত এলাকার বহু মানুষ। এদিকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ স্বেচ্ছাসেবীরা। নোয়াখালী থেকে বিস্তারিত জানিয়েছেন আতর কাউসার। এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর বেগমগঞ্জের একটি জায়গায়। এটির নাম কেন্দুরবাগ দর্জিবাড়ি রাস্তার মুখ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি উঠেছে এবং এই পানিটা তারা বলছেন যে গত রাত থেকে পানি আকস্মিকভাবেই বাড়তে শুরু করেছে অনেক বেশি, এবং তারা বলছেন যে এই এলাকাটিতে অন্তত 8 থেকে 9 হাজার মানুষের বসবাস। প্রত্যেকেই যথেষ্ট বিপর্যস্ত জীবনযাপন করছেন। আমরা বেশ কিছু ঘরে ঢুকেছিলাম, তা দেখেছি যে সেখানে কোথাও হাঁটু সমান পানি, কোথাও বুক সমান পানি, এবং মানুষ আশ্রয়ের জন্য যারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছেন যে তাদের ঘর বাড়িতে থাকার যদি একান্তই না পান সেক্ষেত্রে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার চিন্তা করছেন। কিন্তু তারা এক কথাও বলছেন যে আসলে আশ্রয় কেন্দ্রের সংখ্যা খুব অপ্রতুল। ঘরের কোমর সমান পানি, এখানে আসলে বসবাসযোগ্য আর নেই বাসা। এভাবে এখানকার মানুষজন বন্দি জীবনযাপন করছেন। তারা বলছেন তাদের কাছে সুপেয় পানি তো নেই, খাবারও নেই, এবং অনেকে অসুস্থ, কিন্তু সেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও নেই। বুক সমান ঘরের ভিতর, আমরা ঘরে নাই, অন্য ঘরে চলে গেছে। ওখানে ছাদের উপরে কোন রকম 5-6 ফ্যামিলি আছে। বাংলাদেশের 11টি জেলার যে বন্যা পরিস্থিতি, তার সাথে এখানে গত রাত থেকে পানির পরিমাণটি বাড়ছে। মানুষ আশঙ্কা করছেন যে এই অঞ্চলটি প্লাবিত হয়ে লক্ষ্মীপুরের দিকে পানি বাড়তে শুরু করছে। এখনই যদি আসলে মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সুযোগ না পান তাহলে আরো ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে তাদেরকে। আজকে 3 দিনে অগর পানি, কিন্তু বিভিন্ন ফেসবুকে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে বলতেছে বোট দিতেছে, নৌকা দিতেছে, কই আমরা এগুলা দেখি নাই। সিঁয়া দেয়, মুড়ি দেয়, তারপরে মিঠাই দেয়, এগুলা এখন ভাত বিস্কুট। বেশ কয়েকটি ঘরে আমরা ছোট শিশু দেখেছি, তাদেরকে সারাক্ষণই তাদের পরিবারের লোকজন আগলে রাখতে হচ্ছে, কারণ না হলে একটি ছোট বাচ্চা যদি এখানে যে পরিমাণ পানিতে পড়ে যায় তাহলে মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। সব মিলিয়ে প্রচণ্ড ভীতিকর এবং প্রচণ্ড বিপজ্জনক একটি পরিস্থিতি পার করছে এখানকার মানুষজন। আমরা অনেক লোক আছে, অনেক স্বেচ্ছাসেবক লোক আছে, তারা সবাই মনে করেন আমরা কাজ করতেছি, কাজ করে তাদেরকে বিরিয়ানি খাওয়াইতেছি যারা আশ্রয় কেন্দ্রে আছে। সবাই বলছেন যে তাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে ত্রাণ। একই সাথে দরকার তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা, যেটি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর যে 3টি বাহিনী রয়েছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা করছেন। এবং র্যাবকে আমরা দেখেছি, ফায়ার সার্ভিসকে দেখেছি, তারা অক্লান্ত পরিশ্রম করছেন। আনসার সদস্যরাও কাজ করছেন। অর্থাৎ সরকারি যত রকমের সংস্থা আছে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করছেন, এবং একই সাথে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষকেও আমরা দেখেছি পাশে দাঁড়াতে। নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার কেন্দুরবাগ থেকে বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ আমার কাছে। বন্যার সবশেষ খবর জানাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আছেন সহকর্মী আতর কাউসার, কুমিল্লার বড়িচংয়ে আছেন সহকর্মী ইস্তিয়াক আহমেদ, চট্টগ্রামের ফটিকছড়িতে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, এবং মৌলভীবাজারের মনু ব্যারেজ এলাকায় আছেন আমিনুল ইসলাম। সরাসরি প্রথমেই যাচ্ছি কাউসারের কাছে।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন, সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন অন্যান্য বাহিনী প্রত্যেকের আঙ্গিক থেকে কাজ করছেন। আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায়। আমরা এখানে এসে যা দেখলাম যে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যে মেডিকেল টিমটি শিক্ষার্থীদের ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা এসছেন এবং এখানে বন্যা দুর্গত যে সকল মানুষ আছেন তাদের চিকিৎসা সেবা দিতে তারা একটি মেডিকেল ক্যাম্প করছেন। এখানে লক্ষ্মীপুরের ডিসি এবং সিভিল সার্জন তারাও উপস্থিত আছেন এবং এই যে শিক্ষার্থী যারা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসছেন তারা জানিয়েছেন যে বাংলাদেশের 11টি উপজেলার বিভিন্ন জায়গাতেই তাদের টিম কাজ করছে। একইভাবে লক্ষ্মীপুরেও তাদের একটি টিম কাজ করছে। তারা জানিয়েছেন প্রায় 200 জন ভলান্টিয়ারের একটি টিম লক্ষ্মীপুরে কাজ করছে। মেডিকেল টিম তারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং একই সাথে ত্রাণ সরবরাহ করছেন। ইতিপূর্বেও তারা ত্রাণ সরবরাহ করছেন, এখনও তাদের ত্রাণ সরবরাহ কার্যক্রম চালু রয়েছে। তারা উপজেলার বিভিন্ন জায়গায় এই তাদের যে সেবা সেটি তারা দিয়ে যাবেন। এই মুহূর্তে তারা আছেন চন্দ্রগঞ্জে। তারা জানিয়েছেন এর পরে অন্যান্য বাজারে গিয়েও তারা এই মেডিকেল সেবা দিয়ে যাবেন। তাদের মেডিকেল টিম যেই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের যে শিক্ষার্থীরা এখানে এসছেন তারা এখানে এসে আমরা যা দেখেছি যে তাদের ভলান্টিয়ারদের মাধ্যমে যারা বন্যা দুর্গত এলাকায় আছেন, অসুস্থ, তাদেরকে তারা এনেছেন এবং মানে প্রায় অন্য যাদেরই প্রয়োজন তাদেরকেও তারা প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে তাদেরকে সাহায্য করছেন। এবং বলে রাখি যে আসলে গত 3 দিন ধরে আমরা ফেনী, নোয়াখালী এবং আজকে লক্ষ্মীপুর উপজেলায় এই বন্যা দুর্গত যে মানুষ তাদের যে দুর্দশা, সে দুর্দশার চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে আসলে এটি শুধু ছবি দিয়ে বা মুখে বলে তাদের যে কষ্ট সেটি বুঝিয়ে তোলার আসলে অসম্ভব। কারণ আমরা দেখেছি যে একটা গলা সমান পানিতে যখন একটি পরিবার তারা আশঙ্কা নিয়ে সময় পার করে যে এর উপরে যদি পানি ওঠে তখন তারা আর কি করবেন। কারণ তারা বলছেন যে আশ্রয় কেন্দ্র আছে সেই আশ্রয় কেন্দ্র অপ্রতুল, সেখানে যাওয়া সকলের পক্ষে সম্ভব নয়। তো এই অবস্থায় আসলে বাধ্য হয়ে তাদের পানির মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। তাদের সুপেয় পানির অভাব, তাদের অন্যান্য যে শুকনো খাবার সেগুলোর অভাব এবং একই সাথে যে চিকিৎসা ব্যবস্থা সেটিরও একটি বিষয় ছিল। তো সেটি আমরা দেখছি যে শুধু শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে টিম এসছে বিষয়টি তা নয়, অন্যান্য আরও স্বেচ্ছাসেবক যারা আছেন তারাও কিন্তু মেডিকেল সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করছে। তো এই যে বিষয়টা আমি বলছিলাম যে ফেনী এবং নোয়াখালী উপজেলা, একই সাথে এখন লক্ষ্মীপুর, বাংলাদেশের মোট 11টি উপজেলায় বন্যা পরিস্থিতির যথেষ্ট অবনতি ঘটেছে এবং প্রত্যেকটি জায়গাতেই আমাদের সহকর্মীরা কাজ করছেন। এই মুহূর্তে কুমিল্লায় আছেন আমার আরেক সহকর্মী ইস্তিয়াক আহমেদ। সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানতে চলে যেতে চাই তার কাছে। হ্যাঁ, গতকাল আমরা দেখেছি যে বুড়িচং উপজেলার যে পাশে যে ব্রাহ্মণপাড়া উপজেলা রয়েছে সেখানেও কিন্তু প্লাবিত হয়েছে এবং নতুন করে প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে প্রায় 40,000-এরও বেশি সাধারণ জনগণ অর্থাৎ পানিবন্দীর অবস্থায় রয়েছে। এবং আমি যদি জানিয়ে রাখতে চাই, আমরা সকালবেলায় কথা বলেছিলাম বুড়িচং উপজেলা যিনি নির্বাহী কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন বুড়িচং উপজেলায় মোট 105টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে কিন্তু 1,75,000 মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী রয়েছে এবং সেখানে 10,000 মানুষের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি যদি জানিয়ে রাখতে চাই যে বুড়িচং উপজেলার বুরবুরিয়া যে গোমতী বাঁধ, সেই বাঁধ থেকে কিন্তু সেখানে কিন্তু এই যে গোমতী নদী ভাঙন হয় এবং সেখানে কিন্তু তারপর থেকে গ্রামের পর গ্রাম প্লাবিত হতে থাকে এবং বিশেষ করে গতকাল যে ব্রাহ্মণপাড়া যে উপজেলা সেখানে কিন্তু নতুন করে আরও 30টি গ্রাম প্লাবিত হয়েছে এবং বিশেষ বলতে গেলে সেখানে আবার 40,000-এর মতো মানুষ কিন্তু পানিবন্দী হয়ে গিয়েছে এবং এই সব মানুষকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী এবং বিশেষ করে র্যাব এবং পুলিশ, তার পাশাপাশি যে স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু কাজ করছে এবং বিশেষ করে আমরা দেখেছি যারা পানিবন্দী অবস্থায় রয়েছে তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু এগিয়ে এসেছে এবং তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যারা তারা কিন্তু এগিয়ে এসেছে এবং বিভিন্ন ধরনের সুস্থ খাবার, পানি চালান দিয়ে কিন্তু তাদেরকে সহযোগিতা করছে। আমরা দেখছি ট্রাকের পর ট্রাক একেবারে ত্রাণ নিয়ে কিন্তু এই বুড়িচং উপজেলায় ঢুকছে, অর্থাৎ যারা পানিবন্দী রয়েছে তাদেরকে কিন্তু তারা ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছে। তবে আমরা জানতে পেরেছি যে যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে, ইতিমধ্যে যারা নিরাপদ স্থানে অবস্থান করছে তাদেরকে কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে। তবে যারা এখন পর্যন্ত দুর্গম এলাকায় রয়েছে, যারা পানিবন্দী রয়েছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না এবং তাদেরকে উদ্ধার করা কিন্তু অনেকটা কঠিন
হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে নৌকা সংকট থাকার কারণে সেখানে কোনো ধরনের ত্রাণ নিয়ে যেতে পারছে না এবং তাদেরকে উদ্ধার করতে পারছে না। বলা যায় কুমিল্লার যে পরিস্থিতি সেটি অনেকটা ভয়াবহ। এই মুহূর্তে চট্টগ্রাম আছে আমাদের সহকর্মী পার্থ, আমরা যাবো চট্টগ্রামের সর্বশেষ পানিবন্দী অবস্থায় থাকার পর আজকে থেকে পানি নামতে শুরু করেছে চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়ি থেকে। আজকে সকাল থেকেই আমরা দেখেছি এখানে যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, বাসাবাড়ি থেকে শুরু করে যে বসতঘর থেকে শুরু করে রাস্তাঘাট পুরোপুরি যে পানির নিচে তলিয়ে গিয়েছিল, সেই সব রাস্তাঘাট থেকে কিন্তু পানি নেমে এসেছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। এবং যে বসত বাড়িগুলোতে পানি ছিল সেই বসত বাড়ি থেকেও কিন্তু পানি অনেকটাই কমে এসেছে। তবে যে ফসলি জমি রয়েছে এবং যে মাছের ঘেরগুলো রয়েছে, আমরা এখানে আসার পর যেটি দেখেছি একেবারে পুরোপুরি ফসলি জমি, মাছের ঘের এখনো পর্যন্ত কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এবং এখানকার যারা ফটিকছড়ির সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা আমাদেরকে অনেকটাই অভিযোগ করে বলেছেন তাদের যে লাখ লাখ টাকার ক্ষতি, বিশেষ করে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। যে মাছের ঘেরগুলো ছিল সেই মাছের ঘেরগুলো আসলে পানি প্রবেশ করে সেই সকল মাছ কিন্তু বের হয়ে গেছে, তাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এবং সেক্ষেত্রে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যদি তারা কিছু সাহায্য সহযোগিতা পান সেক্ষেত্রে তাদের কিছুটা উপকৃত হয়। এবং আমরা দেখেছি এখানে আসলে সকাল থেকে আসার পর একটি অন্যরকম একটি বিষয়, চট্টগ্রাম শহর থেকে প্রচুর মানুষ, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেমন ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন বা সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখছি ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর কথা না বললেই নয়, সেনাবাহিনী বিভিন্ন পয়েন্টে যারা ফটিকছড়ির যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার পানিতে তাদেরকেও কিন্তু আমরা দেখছি ত্রাণ সহযোগিতা দিচ্ছেন। বিশেষ করে যেসব জায়গাগুলো রয়েছে যেখানে সহজে যাওয়া যাচ্ছে না সেই সব জায়গায় বোট কিংবা নৌকা করে যেও কিন্তু আমরা দেখছি সেখানে যারা সাধারণ মানুষজন রয়েছে তাদেরকেও কিন্তু ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে। আসলে বলা যায় সর্বস্তরের যারা সাধারণ মানুষ রয়েছে সেনাবাহিনীর সহযোগিতায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা রয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায় পুরো ফটিকছড়ির মানুষজন যাতে প্রতিটি মানুষের কাছে কাছে ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারে সেই বিষয়টি কিন্তু দেখা হচ্ছে। তবে অনেকে অভিযোগ করেছেন যেহেতু দুর্গম এলাকায় থাকেন তাদের কাছে এখনো পরিপূর্ণভাবে ত্রাণ সহযোগিতা যায়নি। তবে তাদের কাছেও যাদের কাছে গত 2-3 দিন যাওয়া যায়নি পানির কারণে কিংবা নানা প্রতিকূলতার কারণে, পানি নেমে যাওয়ার কারণে এখন সবার ঘরেই কিন্তু যাওয়া হবে এবং সবার কাছেই কিন্তু যে ত্রাণ সামগ্রী সেই ত্রাণ সামগ্রী হাতে তুলে দেওয়া হবে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে যে ক্ষতিগুলো হয়েছে বিশেষ করে মাছের ঘেরের যেমন ব্যাপক ক্ষতি হয়েছে, বসত বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে, পানি নামার পরে যে ক্ষত চিহ্নগুলো আমরা দেখছি, রোডঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে, সেই সব সংস্কার কখন হবে সেই বিষয়টিও কিন্তু সাধারণ মানুষজন অনেকটাই আমাদের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। এবং সেক্ষেত্রে প্রশাসনের যারা আছে নিয়নের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যখন পুরোপুরি পানি নেমে যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে, ফসলি জমির কি পরিমাণ ক্ষতি হয়েছে, মাছের ঘেরের কি পরিমাণ ক্ষতি হয়েছে কিংবা রাস্তাঘাটের কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং এলাকার যারা নিম্নয়ের মানুষজন রয়েছে তাদের যে বসতঘর রয়েছে সেই বসতঘরের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হবে এমনটাও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো সব ক্ষেত্রে বলা যায় আস্তে আস্তে চট্টগ্রামের যে ফটিকছড়ি উপজেলা রয়েছে সেই ফটিকছড়ি উপজেলার কিন্তু আমরা দেখছি আজকে পানি নামতে শুরু করেছে। তবে পানি নামার পর গত 3 দিন ধরে যে পানিবন্দী অবস্থায় ছিল সেক্ষেত্রে ফটিকছড়ির যে ক্ষতচিহ্ন সেটি কিন্তু পুরোপুরি ফুটে উঠছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি মৌলভীবাজার, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আমিনুল ইসলাম। এবারের বন্যায় মৌলভীবাজারবাসীর একমাত্র দুর্ভোগের কারণ মনু নদী এবং এই মনু নদীর যে ব্যারেজটি রয়েছে, মনু নদীর এই ব্যারেজে আমরা এই মুহূর্তে রয়েছি এবং আমরা যেটি জেনেছি যে এই এলাকার মানুষের যে কথা তারা বলেছেন যে বুধবার রাত থেকে যখন তীব্র বেগে ঢল প্রবেশ করে তখন কিন্তু এই মনু ব্যারেজে বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে এবং এটি গেল 3 বছরে কখনোই দেখেননি মৌলভীবাজারবাসী। এবং এখন যেহেতু 2 দিন পর থেকে রোদ উঠতে শুরু করেছে, আজকেও আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ এবং এই রোদের কারণে এই যে ঢলের পানি সেটির উচ্চতা কমেছে এবং যত সময় যাচ্ছে তত দ্রুত এই পানিগুলো হাওরে প্রবেশ করছে। এবং আপনারা জানেন যে মৌলভীবাজার এবং হবিগঞ্জের হাকালুকি হাওর এবং পাশাপাশি এখানে আরও কয়েকটি হাওর রয়েছে, এই হাওরগুলোতে পানির ধারণ ক্ষমতা ছিল এবং তারা এই
হাওরে যখন পানি প্রবেশ করতে শুরু করেছে তখন নদীর উচ্চতা কমেছে এবং নদীর উচ্চতা কমতে থাকায় যে বাঁধগুলো ভেঙেছিল সেই বাঁধগুলোতে এখন নতুন করে আর গ্রামে পানি প্রবেশ না করার কারণে এই অবস্থার উন্নতি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে গেল কয়েকদিনে যে প্রতিক্রিয়া ছিল, সাধারণ মানুষ এখানকার স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধার তৎপরতায় খুশি। তবে এখানে যে ত্রাণ বিতরণ কার্যক্রমগুলো চলছে, স্থানীয় পর্যায় থেকে প্যাকেটজাত নানা ধরনের খাবার এগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে এবং আশ্রয়কেন্দ্র যেগুলো রয়েছে সেই আশ্রয়কেন্দ্রগুলোতে সাধারণ মানুষজন উঠেছেন, অনেকেই বাড়িতে ফিরতে শুরু করেছেন। এখনো যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তাদের নানা ধরনের সংকট রয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে একটি আশ্রয়কেন্দ্রতে যখন মানুষ ওঠেন সেখানে স্যানিটেশন ব্যবস্থার যে চিত্র থাকে সেটি আসলে নাজুক এবং এগুলোতে কিছু ক্ষেত্রে আমরা দেখি যে বিশুদ্ধ খাবার পানির সংকট থাকে। এইসব সংকটের পাশাপাশি মানুষজন 4 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন। গতকাল থেকে আমরা জানিয়েছি যে কিছু এলাকায় বিদ্যুৎ এসেছে, এখনো কিছু এলাকায় নানা ধরনের সংকট রয়েছে। তবে এগুলো কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে মৌলভীবাজারবাসী চেষ্টা করছেন। এখানকার প্রায় 2 লাখ বাসিন্দা এই বন্যা কবলিত হয়ে পড়েছিলেন এবং সেই পরিস্থিতি থেকে এখন তারা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। বিভিন্ন ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঁধ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে মেরামতের প্রয়োজন রয়েছে। তবে বাঁধের ক্ষেত্রে গেল কয়েক বছরে অনেকে বলেছেন যে গেল 14 থেকে 15 বছর যাবত আসলে বাঁধের যে বরাদ্দ এসেছিল সেই বাঁধের বরাদ্দগুলো আসলে ঠিক মতো কার্যকর করা হয়নি। সেই বাঁধের বরাদ্দ থাকলে যেভাবে সংস্কার হওয়ার কথা সেই সংস্কারগুলো ঠিক মতো হয়নি, এমনটি আসলে তারা অভিযোগ করে বলেছেন। যদি সংস্কার হতো তাহলে এই বাঁধের ভাঙন প্রতি বছর তাদের দেখতে হতো না। তো এই ছিল আসলে মৌলভীবাজার থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিও। সার্বিক বন্যা পরিস্থিতি খবর জানাতে এতক্ষণ ছিলাম মৌলভীবাজার, চট্টগ্রাম, কুমিল্লা ও লক্ষ্মীপুরে। খুলে দেওয়া হলো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের সবগুলো গেট। গত কয়েকদিনের টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কাপ্তাই বাঁধের 16টি গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে 24 আগস্ট রাত 10টার দিকে স্পিলওয়ের গেট দিয়ে 6 ইঞ্চি উচ্চতা পরিমাণ গেট উঠিয়ে পানি ছেড়ে দেবার কথা ছিল। সময় সংবাদ আরও থাকছে। রেল ও মহাসড়ক যোগাযোগ বন্ধে বিপর্যয়ের মুখে আমদানি রপ্তানি। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা সচল থাকলেও সরবরাহে ধীরগতি, কন্টেইনার জটের শঙ্কা। ভোর থেকে কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে খুলনা নগরীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই মুহূর্তে নগরীর রয়্যাল মোড়ে আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল, সরাসরি যাচ্ছে তার কাছে। 9 ঘন্টা টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীর বিভিন্ন এলাকা। এই মুহূর্তে আমরা রয়েছি নগরীর যে রয়্যাল মোড়, সেই মোড়ের চিত্রটাই যদি একটু দেখেন, যে এই চিত্রতে দেখা যাচ্ছে যে অধিকাংশ যানবাহনের যে চাকাটি সেটি কিন্তু সড়কের পানিতে নিমজ্জিত। এই চিত্র শুধুমাত্র এই রয়্যাল মোড় নয়, শহরের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু এভাবেই পানিতে তলিয়ে আছে। গতকাল রাত 3টা থেকেই কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবং এই বৃষ্টি কিন্তু এখন পর্যন্ত চলছে। আজ ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর 52 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং এই জলাবদ্ধতা কিন্তু প্রতি বছরেরই নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে নগরবাসী। একটু বৃষ্টি হলেই খুলনাবাসীকে কিন্তু এই জলাবদ্ধতার মুখে পড়তে হয় এবং বিশেষ করে খুলনা নগরীর যে টুটপাড়া এলাকাটি রয়েছে, টুটপাড়া, তারপর 7 রাস্তার মোড়, রয়্যালের মোড়, নিউ মার্কেট, বাস্তহারা, খালিশপুরের বিভিন্ন এলাকাও কিন্তু এরকম ভাবেই পানিতে তলিয়ে থাকে এবং জনদুর্ভোগ সেটি কিন্তু একেবারেই চরমে বলা যায়। যেহেতু সড়কের পাশেই যেসব দোকানপাটগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি সকালে যারা দোকানি রয়েছে তারা কিন্তু পানি বের করছিল দোকান থেকে। তাছাড়া যে বাসা বাড়িগুলো রয়েছে সেখানেও প্রায় প্রতিটি বাসাতেই দেখা গেছে যে পানিতে আসবাবপত্র কিন্তু ভাসছে এবং যার ফলে এই দুর্ভোগ বাসা বাড়িতে ছড়িয়ে গেছে। বিশেষ করে সকাল থেকে যারা অফিসগামী মানুষ রয়েছে
রয়েছে স্কুল কলেজ ছাত্রছাত্রীরা, তারাও এই দুর্ভোগের মুখে পড়েছে। এই সড়কের যে যাতায়াতের প্রধান বাহনই বলা যায় যে ইজি বাইক, সেই ইজি বাইকগুলো যেহেতু ব্যাটারিতে চলে, সেক্ষেত্রে তারা কিন্তু অল্প পানিতেই বিকল হয়ে যাচ্ছে। অনেক সড়কেই দেখা গেছে ইজি বাইক এক স্থান থেকে অন্য স্থানে ঠেলে নিয়ে যাচ্ছে। পাশাপাশি ভাড়ার ক্ষেত্রেও কিন্তু নগরবাসী যেটি বলছে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে গেলে তাদের ডবল ভাড়া গুনতে হচ্ছে। পাশাপাশি নগরবাসীর যে আক্ষেপ বা দুর্ভোগ, সেটি প্রতি বছর যেটি বলে থাকেন যে অপরিকল্পিতভাবে যে উন্নয়নমূলক কাজ, সেটি কোনো পরিকল্পনা নেই। মাঝে মাঝে কিছু সড়ক উঁচু করা হচ্ছে, আবার যে সকল সড়কগুলো পূর্বে তৈরি করা ছিল ভালো হলেও সেই সড়কে কিন্তু পানি জমে সড়কগুলো নষ্ট হচ্ছে। সব মিলে আমরা দেখেছি সিটি কর্পোরেশনের যে সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক 2018 সালেও কিন্তু প্রায় 850 কোটি টাকার একটি খুলনা নগরী জলাবদ্ধতা নিরসনের প্রকল্প গ্রহণ করেছিলেন। সেই প্রকল্পের কাজ কিন্তু এখনো চলমান। যে সকল সড়কে এই ড্রেনেজ ব্যবস্থা বা সড়ক মেরামতের কাজ চলছে, সেই সকল জায়গাতে কিন্তু দুর্ভোগ আরো বেশি। সে সকল জায়গা থেকে যাতায়াত করতে পারছেন না এবং নগরবাসী এই দুর্ভোগ তাদের কিন্তু পোহাতে হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে 502 কোটি টাকার যে প্রকল্পের জলাবদ্ধতা নিরসনের কাজ এবং সড়ক মেরামতের কাজ, সেটি কিন্তু সম্পন্ন হচ্ছে। তারপরও যে এই জনদুর্ভোগ, সেটি কিন্তু শেষ হচ্ছে না। কর্তৃপক্ষ যেটি বলছে, চলমান উন্নয়নমূলক কাজ শেষ হলেই নগরবাসী এই সুফল পাবে। এই ছিল আমার কাছে খুলনা থেকে জলাবদ্ধতার সর্বশেষ সংবাদ। এক মাসেরও বেশি সময় পর রাজধানীর বুকে চলতে শুরু করেছে গতির মেট্রো রেল। সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকে স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। সূচি অনুযায়ী প্রতিটি ট্রেনই যাত্রী নিয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। প্রথম ট্রেনটি সকাল 7:10 উত্তর মেট্রো রেল স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে মতিঝিল থেকে ট্রেনটি ছাড়ে সকাল 7:30। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল 5টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ অপেক্ষার পর মেট্রো রেল চালু হওয়ায় খুশি যাত্রীরাও। এদিকে সচিবালয় মেট্রো স্টেশন পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজল কবির খান। এ সময় দ্রুত সম্ভব কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন চালু করা হবে বলে জানান তিনি। মেট্রো চালু হতে মানুষের একটু কষ্টটা লাঘব হলো। আর বাসে যাতায়াত করেছি, আমাদের বাসায় দেখা গিয়েছে আমরা রাত 9টা 10টা বাসায় পৌঁছেছি এই 2-1 মাসের মধ্যে। তো এখন আজকে আমরা ফার্স্ট আবার চালু হলো, আমাদের মেট্রো রেল খুবই ভালো লাগছে। নর্মালভাবে দুটি স্টেশনকে বাদ দিয়ে চালু করা সম্ভব হয়েছে, তো অনেক অনেক ধন্যবাদ কর্তৃপক্ষকে। জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করব, কারণ এখানে কিছু ইম্পোর্টের বিষয় আছে। তো এইটা আমরা যথাসম্ভব তাড়াতাড়ি খুলে দেবো, কিন্তু নির্দিষ্ট ডেট এখন আমরা দিতে পারবো না। না কোনো বছর 1 বছর সময় লাগবে না, কোনো বছর আমরা এটা সংক্ষিপ্ত সময় চালু করব। মেট্রো রেল চালুর আরও খবর জানাতে কারণ বাজার স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি। সরাসরি যাচ্ছে তার কাছে। গতির বাহন, স্বপ্নের বাহন, স্বস্তির বাহন মেট্রো রেলের আজকে চাকা ঘুরল 37 দিন পর। এতে নগর জীবনে স্বস্তি ফিরে এসেছে। অর্থাৎ মানুষ বলছেন যে মেট্রো রেলের আগের যে জীবন মাঝখানে বন্ধ হওয়ার পরে মানুষের যানজটে নাকাল নগরবাসী সেই ভোগান্তিতে পড়েছিলেন, সেই ভোগান্তি কাটিয়ে তারা আবার স্বস্তিতে যাত্রা করতে পারবেন। অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটি রেল স্টেশনে, মেট্রো স্টেশনে যাত্রীরা ঘর থেকে বেরিয়ে এসে নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য আসলে নিজ নিজ স্টেশনে তারা অবস্থান করছেন। এবং তারা যারা এতদিন এই মাসখানেক বন্ধ থাকার কারণে মাসের অধিক সময় তারা যে ভোগান্তিতে পড়েছিলেন, সেই ভোগান্তি কাটিয়ে উঠে নতুন করে কর্মময় জীবনে আবার ছন্দে ফিরেছে যাত্রীরা। সেই জন্য যাত্রীদের চোখে মুখে আমরা উচ্ছ্বাস দেখেছি, হাসি দেখেছি, এবং তারা বলছেন যে এর মধ্য দিয়ে লাঘব হলো তাদের যানজটের নাকাল হওয়ার যে পরিস্থিতি সেটিতে। যাত্রীরা সকাল থেকে আমরা দেখছি যে এখানে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং হঠাৎ করে মেট্রো চালু বা এতদিন বন্ধ হয়ে যাওয়ার পরে যাত্রীরা যে আগের যে যাপিত জীবনের সাথে যাত্রী অ্যাডজাস্ট হয়েছিলেন সেখান থেকে তারা আবার ফিরে আসতে পেরে তারা স্বস্তি জানিয়েছেন। প্রতিটি যাত্রীর মুখে হাসি, উচ্ছ্বাস। তারা বলছেন যে আমরা এখন সম্প্রীতির বাংলাদেশ চাই, একটি মানবিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশ সবাই মিলে গড়ব, যেখানে আসলে ভালোবাসা সম্প্রীতির বন্ধন থাকবে, আর কোনো হানাহানি, মারামারি, আর কোনো সহিংসতাই যেন বাংলাদেশের আর কোনো রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়, অথবা যত মানুষের স্বপ্ন পুড়ে ছাই না হয়। অর্থাৎ একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন। এই মেট্রো রেল চালুর মধ্য দিয়ে শুধু নগরে যানজটই দূর হবে না, তারা বলছেন অর্থনৈতিক সমৃদ্ধিতেও এই মেট্রো রেল যথেষ্ট ভূমিকা রাখবে, সেই আশাও কিন্তু যাত্রীদের। পাশাপাশি সকালবেলায় এই সকাল 9:30টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশন পরিদর্শনে এসেছিলেন সড়ক পরিবহন সেতু ও রেলপথ উপদেষ্টা
ফাউজুল কবির খান তিনি এসে বলেন যে দুটো রেল স্টেশন মেট্রো স্টেশন এখন পর্যন্ত বন্ধ রয়েছে, অর্থাৎ 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছিল দুটো স্টেশন। আপনি জানেন একটি মিরপুর 10, অন্যটি কাজীপাড়া। এই দুটিকে যত দ্রুত সম্ভব তারা বলছেন যে চালু করার ব্যাপারে তারা উদ্যোগ নেবেন, পাশাপাশি কত কোটি টাকা সেখানে লাগতে পারে এবং কী পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন করে তারা সেই একটি নতুন কমিটি গঠন করেছেন। সেই কমিটি আসলে অল্প সময়ের মধ্যে সেই তথ্য মন্ত্রণালয়কে জানানোর পরে আসলে তারা সেই ব্যবস্থা নেবেন, অর্থাৎ কতদিন পরে ওই দুটো স্টেশন চালু হতে পারে সে ব্যাপারে উপদেষ্টা নির্দিষ্টভাবে কিছু তিনি বলতে পারেননি। তবে তিনি বলেছেন যত দ্রুত সম্ভব তারা সেটাকে চালু করার ব্যবস্থা করবেন। পাশাপাশি এই যে নিরাপত্তাহীনতার ঝুঁকি রয়েছে, তিনি বলছেন যে মেট্রো স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়ানো হবে এবং মেট্রো স্টেশনগুলোকে কেপিআই এরিয়া ভুক্ত করে সেখানে নিরাপত্তা সার্বক্ষণিক জোরদার করা হবে, যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মেট্রো স্থাপনাকে কেন্দ্র করে না ঘটতে পারে। এই ছিল আমার কাছে মেট্রো রেল চলাচলের সর্বশেষ। নোয়াখালীর নদ নদী থেকে পানি লক্ষ্মীপুরে প্রবেশ করায় আরও ভয়াবহ হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। জেলায় পানিবন্দী 6.5 লাখের বেশি মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদরের লাহারকান্দি এলাকায় আছেন রিপোর্টার মাজহারুল আনোয়ার টিপু। সরাসরি আছে তার কাছে। শুরুতেই আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। গেল 2 দিন বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি থাকলেও গত রাতে রাতভর হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের ফলে পানির উচ্চতা অনেক বেড়েছে। এর মধ্যে নোয়াখালীর যে বন্যার পানি সেটি রহমতখালী খাল, ভুলুয়া নদী এবং ওয়াবদা খাল দিয়ে লক্ষ্মীপুরে প্রবাহিত হচ্ছে। কিন্তু যে হারে পানি লক্ষ্মীপুরে প্রবেশ করছে সে হারে কিন্তু পানি সেভাবে কিন্তু নিষ্কাশন হতে পারছেন না। এবং এই পানি নিষ্কাশন না হওয়ার মূল কারণটি হচ্ছে যে লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে মানব সৃষ্ট যে কিছু বাঁধ দেওয়া হয়েছে, খালপাট দখল করে বসতবাড়ি নির্মাণ করা হয়েছে, মাছ চাষ করার জন্য কিছু বাঁধের কারণে কিন্তু পানি সেভাবে নিষ্কাশন না হওয়ার কারণে কিন্তু পানির উচ্চতা বেড়েছে। এবং লক্ষ্মীপুরে যে 21টি ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু জলাবদ্ধতা রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়ানক অবস্থা সৃষ্টি হয়েছে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন, চরশাহী ইউনিয়ন, দিগুলি ইউনিয়ন, পার্বতীনগর, তেয়ারিগঞ্জ সহ আরো কয়েকটি ইউনিয়নে কিন্তু বন্যা পরিস্থিতি আসলে খুবই ভয়ানক অবস্থা দেখা দিয়েছে। এই সমস্ত এলাকাতে কোথাও কোমর পরিমাণ পানি রয়েছে, কোথাও হাঁটু পরিমাণ পানি রয়েছে। বসত বাড়িতে বেশ পানি ঢুকার কারণে কিন্তু এখন বসত ঘরে থাকাও কিন্তু অনেকটা দুষ্কর হয়ে পড়েছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি লাহারকান্দি ইউনিয়নে যারা বিশেষ করে স্বচ্ছ পরিবারের লোকজন তারা কিন্তু ইতিমধ্যে তারা তাদের বসত বাড়ি ছেড়ে জেলা শহরে কেউ আত্মীয়র বাসার দিকে ছুটছেন, কেউ বা ইতিমধ্যে ভাড়া বাসা নিয়েছেন, তারা সেখানে যাচ্ছেন। এবং তারা বলছেন যে গত কয়েকদিন যাবৎ পানির কারণে তারা তাদের যে স্বাভাবিক জীবনযাপন সেটা তারা করতে ব্যাহত হচ্ছেন এবং তারা রান্না বান্নার কাজটুকু পর্যন্ত করতে পারেন না। বিশেষ করে আপনি জানেন যে রিমোট এরিয়াতে অনেকেই বাইরের লাকড়ির চুলায় কিন্তু রান্না বান্নার কাজ সারতেন, কিন্তু এই গত কয়েকদিনের জলাবদ্ধতা এবং নোয়াখালী থেকে আসা পানির কারণে যে প্লাবন সৃষ্টি হয়েছে, এর ফলে রান্নাঘরে পানি ঢুকার কারণে গত কয়েকদিন তারা ঠিকমতো রান্না বান্নাও করতে পারেন নাই এবং তাদের যে খাবার দাবার সেটাও কিন্তু তারা করতে পারে নাই এবং তারা না খেয়ে কিন্তু শুকনো কিছু খাবার খেয়ে কিন্তু তারা তাদের জীবন যাপন করছেন, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। তবে এরই মধ্যেই দুর্গত এলাকায় বিশেষ করে বন্যার্তদের জন্য সাহায্য দেওয়ার জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন এরই মধ্যে 155 মেট্রিক টন চাল এবং নগদ 10 লাখ টাকা কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দুর্গত মানুষদের আশ্রয়ের জন্য কিন্তু 185টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রে উঠেন নাই, আশপাশের বিভিন্ন স্কুলে তারা অবস্থান নিয়েছেন। এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। টানা চতুর্থ দিনের মতো চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। সকাল 10টা থেকে টিএসসিতে শুরু হয় নগদ অর্থ গ্রহণ। সেখানে স্থান সংকুলান না হয় ত্রাণ সামগ্রী নেওয়া হচ্ছে ক্যাম্পাসের শারীরিক শিক্ষা কেন্দ্রে। এদিকে গতকাল সংগ্রহ করা ত্রাণ বন্যা দুর্গত এলাকায় পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়িতে করে টিএসসি থেকে ত্রাণ সামগ্রী নেওয়া হচ্ছে বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টার যোগে পাঠানো হবে নোয়াখালী ও ফেনীর দুর্গম এলাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানান,
যতদিন প্রয়োজন থাকবে ততদিন ত্রাণ সামগ্রী সংগ্রহ চলবে। আমাদের এখন হচ্ছে যে প্যাকেটগুলো যাচ্ছে আসলে এগুলো এখন হেলিকপ্টারের মাধ্যমে ইমার্জেন্সিতে আসলে নোয়াখালীতে যাবে এবং ফেনীতে যাবে। নোয়াখালীর একটি আইল্যান্ডে এবং ফেনীর একটি প্রত্যন্ত গ্রামে, এই দুইটা জায়গা থেকে আমাদের কাছে মেসেজ এসেছে যে সেখানে আসলে গতদিন থেকে আজকে পর্যন্ত খাবার পৌঁছায় নাই। তা আমরা ইমার্জেন্সি এয়ারফোর্সের সাথে যোগাযোগ করেছিলাম, সেখান থেকে একটি কার্গো হেলিকপ্টার যোগে এয়ারপোর্ট থেকে এগুলো সরাসরি ওই দুই জায়গায় যাবে। আমি নিজেও সেখানে যাব। সকালে ট্রাক পাচ্ছিলাম না, রাতে আমাদের এখান থেকে অনেকগুলো ট্রাক অলরেডি গিয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে। তো যখন ট্রাক পাচ্ছিলাম না তখন আমরা আমাদের এখানে ফায়ার সার্ভিস রয়েছে, ফায়ার সার্ভিসকে আমরা জানাই এখানে যে হেডকোয়ার্টার রয়েছে, তো সেখান থেকে সাথে সাথে আমাদের জন্য তারা 3টা গাড়ি পাঠিয়ে দেয়। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আছেন রিপোর্টার মনির হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে চলছে চতুর্থ দিনের মতো যেই গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। আমরা সকাল থেকেই দেখেছি এখানে মানুষ আসছে, কেউ পায়ে হেঁটে, তবে আজকে এখন পর্যন্ত কিছুটা সংখ্যক কম দেখা যাচ্ছে এবং এর কারণ হিসেবে বলা হচ্ছে যেহেতু সবাই জানে টিএসসিতে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে, এই যে শারীরিক শিক্ষা কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে এটা অনেকেই না জানার কারণে সবাই টিএসসিতে গিয়ে ভিড় করছেন এবং এখানে সংগ্রহ করা হচ্ছে না। এবং স্বেচ্ছাসেবক যারা আছে তারা বারবারই একটি জিনিস নিশ্চিত করার চেষ্টা করছে যে এখন পর্যন্ত নগদ অর্থ শুধুমাত্র সংগ্রহ করা হচ্ছে টিএসসিতে এবং অন্যান্য ত্রাণ সামগ্রী যেসব খাদ্য এবং জামা কাপড় যাই সংগ্রহ করা হচ্ছে সেসব সংগ্রহ হচ্ছে শারীরিক শিক্ষা কেন্দ্রে। এবং এখানকার যে কেন্দ্রীয় মাঠ আছে সেই কেন্দ্রীয় মাঠে এখনকার সেগুলো সংগ্রহ করে রাখা হচ্ছে। এবং আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল থেকে বিভিন্ন ব্যক্তিগত গাড়ি, রিক্সা, ভ্যান, কেউ ট্রাকে করে এবং পাশাপাশি বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠান থেকেও কিন্তু বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছে, ওষুধ নিয়ে আসছে, কেউ কেউ পানি নিয়ে আসছে, কেউ খাবার স্যালাইন নিয়ে আসছে। তো যে যেভাবে পারছে আসলে নিয়ে আসছে। আমরা এখানে কেন্দ্রীয় মাঠের এই যে এখানে দেখতে পাচ্ছি সব এই কাপড় চোপড় যারা জামা কাপড় নিয়ে এসেছে এবং পাশে যেসব মেডিসিন আছেন এবং শিশু খাবার আছে সেগুলো এখানে স্টক করে রাখা হয়েছে এবং এখান থেকেই আসলে এখন প্যাকেজিংয়ের কাজ শুরু হবে। প্যাকেজিংয়ের কাজ শুরু করে আস্তে আস্তে আসলে পাঠানো হবে যেসব বন্যা দুর্গত এলাকা আছে সেসব এলাকায় আসলে পৌঁছানো হবে। তো আমাদেরকে শিক্ষার্থীরা যেটি জানিয়েছে এখন তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে যেসব দুর্গম অঞ্চলে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না সেসব এলাকায় আসলে পৌঁছানোর তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় তারা বলছে যেখানে নৌকা যোগে কিংবা জলযানে আসা সম্ভব হচ্ছে না সেখানে তারা হেলিকপ্টার যোগে আসলে ত্রাণ পাঠানোর চেষ্টা করছে এবং তারা হেলিকপ্টার দিয়ে আসলে ত্রাণ পাঠাবেন। অর্থাৎ যেখানে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে সেখানেও তারা তাদের সর্বোচ্চ দিয়ে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে এবং তারা বলছে একটি মানুষও ত্রাণবিহীন থাকবে না, সব মানুষই সাহায্যের আওতায় আসবে এবং তারা সেই চেষ্টা করছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণত্রাণ কর্মসূচি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরকার এনজিও সরকার নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে, এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে বিএনপি। দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন হাফিজ উদ্দিন। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তিনি। বিপ্লব কিন্তু সম্পূর্ণ হয় নাই, এখনো বিপ্লব থমকে আছে। পুলিশি স্টেট যারা নির্মাণ করেছে বাংলাদেশকে, যারা আয়না ভবন, যারা আয়নাঘর নামে একটি নির্যাতনকারী টর্চার সেল বানিয়েছে, বহু আন্দোলনকারী সাধারণ মানুষ, বিরোধী দলীয় রাজনীতিকদেরকে গুম করেছে, হত্যা করেছে, তারা বহাল তবিয়তে নিজ নিজ পদে এখনো আছে। গত 16টি বছর ধরে মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বন্যার কারণে চট্টগ্রামের সাথে ঢাকা সহ সারা দেশে রেল এবং সড়ক যোগাযোগ বন্ধ থাকায় কিছুটা বিপর্যয়ের মুখে পড়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। প্রাকৃতিক দুর্যোগের মাঝেও চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা সচল থাকলেও ডেলিভারিতে ধীরগতির কারণে সৃষ্টি হয়েছে কন্টেনার জটের শঙ্কা। তবে রেল চলাচল স্বাভাবিক হয়ে আসলে জট কেটে যাওয়ার আশা বন্দর কর্তৃপক্ষের।
শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানিকে সচল রাখতে গতিশীল রাখা হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। তবে সংশয় হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে, বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রাখতে হয়। জেটি কিংবা ইয়ার্ডে কন্টেনার সরানো স্বাভাবিক রয়েছে, কিছুটা ধীরগতি রয়েছে ডেলিভারি সিস্টেমে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বন্যার পানি উঠে যাওয়ায় যানবাহন চলছে ধীর গতিতে, তার প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রাম বন্দরেও। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এবং রেল কানেকশন বন্ধ, তো যে কারণে আবার এই ঢাকাগামী কন্টেনার আবার বন্ধ আছে যাওয়া, এবং ডেলিভারিও কিছুটা কমেছে। 53,000 টিউএস ধারণ ক্ষমতার এই চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 40,000-এর কম। তবে ধারণ ক্ষমতার 30% জায়গা খালি রাখতে হয় বিভিন্ন ট্রাক, লরি এবং ক্যানগুলো সচল রাখার জন্য। মাল ডেলিভারি যদি না যায় এবং বাইরের থেকে যদি এক্সপোর্ট না আসে, তো এক্সপোর্ট যেমন হ্যাম্পার হবে, ইম্পোর্টের তেমনি হ্যাম্পার হবে। সো এটা আবার আমরা যে কনজেশন থেকে উত্তরণ দিকে যাচ্ছিলাম, হয়তোবা কিছুটা আবার হতে পারে। বন্যার কারণে রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রামের রেল যোগাযোগ। তার প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা কমলাপুর আইসিডিগামী কন্টেনার পাঠাতেও। বন্দরের অভ্যন্তরে আমাদের কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেটা বরাবরই হচ্ছে এবং ডেলিভারিও হচ্ছে। তবে ঢাকাগামী কন্টেনার যেতে পারছে না, এটাই একটা অসুবিধা। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে, আর তাই দেশের অর্থনীতিকে সচল রাখতে গতিশীল রাখতে হয় বন্দর। তবে বন্দর কর্মকর্তারা বলছেন এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট কিংবা জাহাজ জটের কোনো সংখ্যা নেই। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। উন্নত জাতের নারিকেল চারা আমদানি করলেও দেশের কৃষিতে কোনো প্রভাব ফেলতে পারেনি কৃষি অধিদপ্তর। মাঠ পর্যায়ের কোনো রিপোর্ট ছাড়াই মিথ্যে আশ্বাস দিয়ে এসব চারা বিক্রি করা হয় 500 টাকা দরে, কিন্তু ফলন না হয় কৃষকের শত শত কোটি টাকা যেমন লোকসান হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত সামগ্রিক জাতীয় উৎপাদন। সংশ্লিষ্টদের আইনের আওতায় নিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। অভ্যন্তরীণভাবে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে 2015 সালে ভিয়েতনাম ও কেরালার খাটো জাতের নারিকেল চারা আমদানি করে কৃষি মন্ত্রণালয়। 4 বছরে সরকারি বেসরকারিভাবে প্রায় 9 লাখ চারা এনে বিক্রি করা হয় প্রতি পিস 500 টাকা দরে। বলা হয় 3 বছরেই পাওয়া যাবে ফলন, বছরে মিলবে প্রতি গাছে অন্তত 150 ফল। কৃষি বিভাগ ও কর্মকর্তাদের এমন প্রচারণায় আগ্রহী হয়ে ব্যক্তি থেকে বাগানি হুমড়ি খেয়ে পড়েন চারা কিনতে, কিন্তু 9 বছরও মেলেনি আশানুরূপ ফলন। তবে প্রকল্প পরিচালকের রয়েছে সারা জাগানো বক্তব্য। রাজালা হর্টিকালচার সেন্টারে প্রথম ভিয়েতনাম থেকে 2012 সালে যখন আনা হয়, তখনই ওই গাছে ফল খেয়ে পরবর্তীতে কিন্তু ডাব আনা হয়েছে। ডাব এটা গবেষণা না করে কিন্তু আনা হয়নি, একদম পরীক্ষিত করে। এবং ওই গাছে আমি আর কামরুজ্জামান স্যার দুজন নিজে লাগানো, ওই গাছের ডাব খেয়ে পরবর্তীতে ডাবের জন্য সুপারিশ করা হয়েছে। এমন বক্তব্যের রেশ ধরেই সময় সংবাদ যায় আসাদ গেট হর্টিকালচারে। সেখানে থাকা 2টি গাছেও মেলেনি দৃশ্যমান ফলন। এবার আমাদের গন্তব্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে, যেখানে মাঠ পর্যায়ে সম্প্রসারণের পর গবেষণার জন্য দেয়া হয় 10টি চারা, কিন্তু সেসব গাছেও নেই কোনো সুখবর। দেশের বাইরে থেকে চারা বা বীজ আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলে 3 বছর পর্যন্ত গবেষণা করতে হয় যে কতটুকু মাটি, আবহাওয়া এবং বাণিজ্যিকভাবে উৎপাদন কতটা লাভজনক। কিন্তু বাহির থেকে এই নারিকেল চারা নিয়ে এসে কোনোভাবে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সম্প্রসারণ করা হয়েছে সারা দেশে, এবং সফল কোনো রিপোর্টও মেলেনি কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে। যে কোনো প্রযুক্তি সেইগুলো কিন্তু আমাদের মাঠ পর্যায়ে দিতে গেলে আমাদের কয়েক বছরের পরীক্ষা করা লাগে। তা এই ভিয়েতনামি নারিকেলটা আমাদের এই দেশে আমাদের কৃষি গবেষণার যে বিভিন্ন স্টেশন আমরা পরীক্ষা করে এইগুলো ছাড় দেওয়ার মতো কোনো রিকমেন্ডেশন আমরা করি নাই। কর্তার ইচ্ছাতেই সম্প্রসারণ কৃষির, যা দেশের মাটি বা কৃষক বান্ধব হোক বা না হোক, এমন বার্তাই দিয়েছেন কৃষি সম্প্রসারণের সদ্য বিদায়ী মহাপরিচালক। ভিয়েতনামের খাটো জাত যেটা আমাদের আনা হয়েছিল, শতভাগ জায়গায় আমরা বলবো যে আমরা ফ্রুটফুলি কোনো ভালো পাইনি। আমরা কিন্তু সেটা অনেকটা আবেগের বশবর্তী আনছিলাম, ওটা আমরা এখানের জলবায়ুতে এটা ফ্রুটফুল হবে কিনা এটা ভাবিনি। দেশের মাটি ঠিক রাখতে ভিয়েতনামি নারিকেল চারা পরীক্ষা নিরীক্ষা তো হয়নি, উল্টো আর্থিক ক্ষতি মেলানো দায়। প্রতি চারা ও রোপণ খরচ
খরচ, প্রতি বিঘায় লাখ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে কৃষকদের। ফসল না হওয়ায় ব্যাহত হয়েছে জাতীয় উৎপাদন। ঘাটতি পুষিয়ে দেয়া ও সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। অধিকাংশ কৃষকরাই বলছে যে আমরা সার লাগানোর পরে ওইভাবে গাছ বড় হয়নি, অনেকগুলো আপনার ঝরে গেছে। এই যে জিনিসগুলা একটা গবেষণা ছাড়া এত বড় একটা প্রকল্প কেন হাতে নেওয়া হলো, এবং হাতে নেওয়ার পরে আমার এই গরিব কৃষক তাদেরকে কেন ক্ষতিগ্রস্ত করা হলো। এদিকে ফলন না হয় অভিযোগ করলেও নানা হয়রানির শিকার হয়েছেন অনেক কৃষক। গালমন্দও করেছেন কৃষি বিভাগের 2-1 কর্মকর্তা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কিছু জেলায় কমলেও নোয়াখালী ফেনী থেকে নামছে না বানের পানি। প্রত্যন্ত এলাকায় ত্রাণের অপেক্ষা। খোলা হলো কাপ্তাই হ্রদের 16 গেট। টানা বৃষ্টিতে তলিয়ে খুলনা নগরী। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ত্রাণের বন্দর। টিএসসিতে নেওয়া হচ্ছে অর্থ সহায়তা। জিমনেশিয়াম মাঠে খাদ্য পোশাক সংগ্রহ। হেলিকপ্টারে যাচ্ছে দুর্গত এলাকায়, জানালেন সার্জিস। এবং 37 দিন পর ঢাকার বুকে ছুটে চলেছে গতির মেট্রো রেল। দ্রুত চালু হয় যাত্রীদের সন্তোষ। সংস্কার করে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনও দ্রুত চালুর আশ্বাস উপদেষ্টার। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।